হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে বিষয়টা আলোচনা করছিলাম যে তাপের প্রসারণ, সেই বিষয়টা যেখানে আমরা কঠিন পদার্থের প্রসারণটা নিয়ে আগে আলোচনাটা করে নিয়েছি। তো সেই কঠিন পদার্থের যেহেতু দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে, ক্ষেত্রফল বরাবর প্রসারণ ঘটে এবং সঙ্গে সঙ্গে তার আয়তনেরও প্রসারণটা ঘটে সার্বিকভাবে দেখতে গেলে। তো এই যে প্রসারণ বিষয়টা আমরা আগে তার থিওরি বিষয়টা পড়ে নিয়েছি। আজকে সেই বিষয়ের একটা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনাটা করব। অর্থাৎ যে ক্ষেত্রে এই প্রসারণের কিছু যে সুবিধা অসুবিধা রয়েছে এবং সেই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু যে তার প্রয়োগগুলো ঘটিয়ে থাকি, কিংবা অসুবিধাগুলো যেগুলো ঘটে থাকে সেইগুলোর দিকে দৃষ্টি রেখে আমরা তার সলিউশন খোঁজার চেষ্টা করি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা হতে যাচ্ছে। অত্যন্ত ইনফরমেটিভ একটা ভিডিও। তো প্রথমে চলে আসছি যে কঠিন পদার্থের ক্ষেত্রে যার যেখানে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ হচ্ছিল। তো আমরা এখানে একটা জিনিস বলে রাখি, যেমন কোনো একটা আয়তকার যদি ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা ধাতব শীটের মধ্যে কোনো যদি ছিদ্র থেকে থাকে, সেটার যখন আয়তন ক্ষেত্রফল বেড়ে যায় কোনো তাপ প্রয়োগের ফলে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার যে ব্যাসার্ধটাও কিন্তু এখানে তুলনায় বাড়বে। অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মধ্যে থাকা ছিদ্রগুলোরও যে যদি কোনো থাকে সেটারও আয়তন বাড়তে থাকবে বা ক্ষেত্রফল বাড়তে থাকবে। ঠিক সেই রকম আয়তন প্রসারণ ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম, কোন একটা আয়তকার নিরেট বস্তু যদি নিয়ে থাকি, নিরেট চুং বা যদি কোনো ফাঁপা চুং নিয়ে থাকি, যদি নিরেট হয়ে থাকে তার যে আয়তন প্রসারণ হবে, ফাঁপা নিলেও কিন্তু আমরা জানবো তার আয়তন প্রসারণ সেম হবে। অর্থাৎ ফাঁপা চোঙের ক্ষেত্রে যেমন ভাবে তার আয়তনের বৃদ্ধি ঘটবে, নিরেট চোঙের ক্ষেত্রেও ঠিক কিন্তু সেই রকমই ঘটে। তো এই বিষয়গুলোকে আমরা আরেকবার মনে করিয়ে দিলাম। তো এরপরে চলে আসছি যেটা বলছিলাম, যে এই পদার্থের যে প্রসারণ ঘটলে কঠিন পদার্থের ক্ষেত্রে তার কি সুবিধাগুলো আমরা পেতে পারি। ফার্স্ট সুবিধাটা আমরা দেখো, যে এখানে একটা ছকের মধ্য দিয়ে আমরা সবগুলো তুলে রেখেছি যাতে করে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনাটা করব। তোমরা দেখতে থাকো, যে বিষয়টা মনে হয় যে তোমাদের আলোচনাটা তোমাদের দরকার নেই, তোমরা কিন্তু স্কিপ করে সেই যে সময় তোমরা পৌঁছে গিয়েও ভিডিওটাকে তোমরা দেখতে পারবে। তো এক্ষেত্রে আমরা শিশিরের আমরা একটা সার্বিক আলোচনা যেহেতু এখানে করছি, তো সেখানে আমরা যত ধরনের প্রশ্নগুলো সাধারণত অ্যারাইজ করে তোমাদের, সেগুলোকে একজোট করেছি। তো এক্ষেত্রে দেখো, শিশিরের মুখের ধাতব ঢাকনা খোলা, এই বিষয়টা আমরা জেনে গেছি। কোনো একটা শিশির যখন তার মুখে যে ধাতব ঢাকনাটা যদি কোনো কারণে খোলা যাচ্ছে না, খুব শক্ত লাগছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে এই ধাতব ঢাকনার দিকের অংশটাকে গরম জলে ডুবিয়ে রাখলে সেই যে ছিপিটা, কোন একটা মানে আমরা যে শিশিরের কথা বলছি বা বোতলের কথা বলছি, তার মুখের যে চাপাটা টাইট হয়ে গেছে, এইটাকে আমি যদি গরম জলে ডুবাই, এই যে ধাতব ঢাকনাটার কি হবে, একটু দৈর্ঘ্য প্রসারণ হোক, ক্ষেত্র প্রসারণ হোক, আয়তন প্রসারণ হোক, সব বেড়ে গিয়ে একটু ফাঁকা যখন হয়ে যাবে তখন সহজে সেটাকে খোলা সম্ভব হবে। অর্থাৎ এই ঢাকনাটা যদি ধাতব হয়ে থাকে, তার ফ্যাসিলিটি কিন্তু আমরা শক্ত হয়ে গেলেও, খুলতে না পারলেও তাকে তাপীয় প্রসারণের সাহায্যে খুলে ফেলতে পারছি। দ্বিতীয় যে বিষয়টা আমরাতে আসছি সেটা হচ্ছে গরুর গাড়ির চাকায় লোহার যে বেড় পরানো। তো তোমরা জানো যে গরুর গাড়ির চাকা সাধারণত কাঠের তৈরি করা হয়ে থাকে, গোলাকার কাঠের। তো মাঝখানে তাকে কাঠের সিস্টেমেটিক করে তাকে চক্র তৈরি করে একটা কাঠের চাকা তৈরি করা হয়েছে। এখানে যে লোহার চাকা যেমন ধাতব স্পোক থাকে, এক্ষেত্রে কাঠের তৈরি পুরো চাকাটা। তো এমনিতে কাঠের তৈরি চাকা কিন্তু সহজে অনেক কিছু লোড নিয়ে সে গড়াতে পারবে না। তো এর উপর একটা যখন লোহার বেড়, এই যে আউটার সারফেসের উপর একটা যদি পাতলা লোহার বেড় আমি পরাতে চাই, তো প্রকৃতপক্ষে যে লোহার যে পাতলা বেড়টাকে নেওয়া হয়, এই চাকার যে প্রকৃতপক্ষে ব্যাসের তুলনায় একটু ছোট নেওয়া হয়। অর্থাৎ এই যে আমরা ধাতব লোহার যে পাতের বেড়টার কথা বলছি, এর যে ব্যাসার্ধটা অ্যাকচুয়াল কাঠের, এটা ধরো কাঠের চাকা, এই কাঠের চাকার যে মূল ব্যাসার্ধ, এর যদি ব্যাসার্ধ আর বলছি, R1 বলছি, আর এর যদি আর বলি, প্রকৃতপক্ষে আরটা একটু R1 এর থেকে সামান্য ছোট নেওয়া হয়। তো এই ছোট বেড়টাকে নিয়ে যখন আমি এটাকে উত্তপ্ত করব, আমি জানি এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটা মানে এর ব্যাস বৃদ্ধি ঘটবে বা পরিধি বৃদ্ধি ঘটবে।
এই যে উত্তপ্ত অবস্থায় নিয়ে তাকে কিন্তু আমি এই লোহার যে চাকার উপর তখনই কিন্তু সহজে সেটা কিন্তু ঢুকে যাবে। কি বলছি বোঝা গেল? লোহার বেডটা কিন্তু কাঠের চাকার উপর সহজে তখন ঢুকে যাচ্ছে। এরপর যখন তাকে ঠান্ডা করব, তো সেই লোহার বেডটা কিন্তু সংকোচন হতে থাকবে এবং কাঠের চাকার উপর টাইটলি কিন্তু সে বসে যাবে, এঁটে বসে যাবে। এর ফলে কি হবে, যে কাঠের দিয়ে তৈরি চাকাটা অতটা দামি নয়, কিন্তু সহজে আমি একটা শক্তিশালী চাকাতে পরিণত করতে পারলাম। তো এই হচ্ছে কাঠের চাকার উপর লোহার বেড পড়ানোর ক্ষেত্রে আমরা কি করে প্রসারণটাকে কাজে লাগাচ্ছি। তো আমরা এই পার্টটাকে, তো এক্ষেত্রে আমরা এই প্রসারণটা যখনই আলোচনাটা করছি, বিভিন্ন পদার্থের যে প্রসারণ গুণাঙ্কর মানটা কিন্তু আমাদের দরকার পড়বে। তো আমরা আগে থেকে একটা ছক করে বিভিন্ন পদার্থের যে প্রসারণ গুণাঙ্কের একটা তালিকা আমরা কিন্তু দিয়ে রেখেছি। তো এক্ষেত্রে দেখো যে ইনভার মানে ইনভেরিয়েন্ট, যেন টেম্পারেচার বাড়লেও তার কোনো যায় আসে না, তার দৈর্ঘ্য কোনো বাড়ছে না, সেই নাম থেকে এসেছে ইনভার নামটা। ইনভেরিয়েন্ট থাকে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এখানে যে প্রসারণ যে মানটা পার ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে। তো জানো যে প্রসারণ গুণাঙ্কের একক কোনো হয় না, শুধুমাত্র তাপমাত্রার একক হয়। তো ইনভারের প্রসারণ গুণাঙ্ক দেখো 0.7 × 10⁻⁶। পাইরেক্স কাঁচ দু ধরনের হয়ে থাকে, একটা ক্রাউন কাঁচ, একটা পাইরেক্স কাঁচ। তার প্রসারণ গুণাঙ্ক কিন্তু একটু কম, 3.2 × 10⁻⁶। আবার ক্রাউন কাঁচের প্রসারণ গুণাঙ্ক 9 × 10⁻⁶। সেই সঙ্গে সঙ্গে প্লাটিনাম দেখতে পাচ্ছ 9 × 10⁻⁶, ইস্পাতের 11 × 10⁻⁶, লোহার 12 × 10⁻⁶, তারপর সোনার ক্ষেত্রে 14 × 10⁻⁶, কপার 17 × 10⁻⁶, সিলভারের 19 × 10⁻⁶, পিতলেরও 19 × 10⁻⁶, অ্যালুমিনিয়াম 23 × 10⁻⁶, ম্যাগনেসিয়াম 25 × 10⁻⁶, জিঙ্ক 27 × 10⁻⁶, আর সীসা। তো আপাতত এই ছকে যেটা যতগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে সীসার প্রসারণ গুণাঙ্কটা সবচেয়ে বেশি, আবার যে ইনভার তার প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম। তো এই সমস্ত প্রসারণ গুণাঙ্কগুলো জানা থাকলে এবং মেটেরিয়াল গুলোর যদি আমাদের দামের সঙ্গে বা প্রকৃতিতে বা আমাদের কাছে সহজলভ্যতার উপর ভিত্তি করে আমরা প্রয়োজন অনুসারে কিন্তু আমরা নির্বাচন করব পদার্থটাকে। তো এই প্রসারণ গুণাঙ্ক, এই যে ধরো ইনভারের প্রসারণ গুণাঙ্ক 0.7 × 10⁻⁶, এই কথাটার মানে কি, যে একক দৈর্ঘ্যের একটা ইনভারের দণ্ড নিয়ে তার উষ্ণতা 1 ডিগ্রি যদি বাড়াই, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো যে ইনভারের দণ্ড নিয়ে তার যদি উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তার মাত্র বৃদ্ধি হবে কত, 0.7 × 10⁻⁶ সেন্টিমিটার তার বৃদ্ধি ঘটবে। অর্থাৎ বুঝতে পারছো আমাদের যে অনুভূতির বাইরেই ঘটবে, এই যে মানগুলো অত্যন্ত ছোট। তো কিন্তু পরীক্ষার সময় কিন্তু বা কোনো এক্সপেরিমেন্টাল যে যন্ত্র যখন তৈরি করা হয় তখন এই প্রসারণ গুণাঙ্কগুলোকেও মাথায় রাখতে হয়। তো আসছি এরপরের যে প্রশ্ন, দ্বিধাতব পাত। 3 নম্বর যে আমরা সুবিধা তৈরি করতে পারি, দ্বিধাতব পাত, দুটো ধাতুর পাতকে আমরা পাশাপাশি রেখে তার মধ্যে তাকে জয়েন্ট করতে চাচ্ছি, করলেই এটা হয়ে যাবে দ্বিধাতব পাত। তো একে সংযুক্ত করার একটা বিশেষ পদ্ধতি নেওয়া হয় কি, যে দুটো ধাতুর মাঝখানে একটা ছিদ্র করে দেওয়া হলো, এই ছিদ্র দিয়ে কি করা হলো, অন্য একটা ধাতু যেটা গলিয়ে গরম করলে সেটা তরলে পরিণত হবে, তো তাকে তার ভেতরে ঢেলে দেওয়া হলো। এবার এটা যখন শক্ত হবে সেটা কিন্তু যে আয়তনে তাকে টাইট করে এটাকে ধরে নেবে, অর্থাৎ রিভেট হয়ে যাবে। অর্থাৎ একটা ছিদ্র করে এর মধ্যে যে আমি কোন ধাতুকে ঢুকিয়ে দিলেই এর মধ্যে এই দুটো পাতটা সংযুক্ত করে দিতে পারছি, একে বলা হচ্ছে রিভেট করা কিংবা ফাস্টনার করা দুটো ধাতুর পাত। তো আমি এই দিকের ধাতু কখনো কপার নিতে পারি, এই দিকের কখনো পিতল নিতে পারি, কখনো যদি এটা ইনভার নিতে পারি, অর্থাৎ যে কোনো দুটো ভিন্ন ধাতুর পাতকে নিয়ে তাকে ছিদ্র করে তার মাঝে কোনো ধাতব যে পদার্থকে গরম করে ওর মধ্যে ঢেলে দিলে সে যখন ধীরে ধীরে ঠান্ডা হবে সে কিন্তু টাইটলি ওর মধ্যে একটা সংযুক্ত হয়ে যাবে। তো এইভাবে আয়তনে সংকুচিত হয়ে গিয়ে এর মধ্যে ঢুকে যায়। তো এই যে দ্বিধাতব পাত আমরা তৈরি করলাম, এই দ্বিধাতব পাত
কিন্তু অনেক ক্ষেত্রে এর প্রয়োগটা আমরা করতে দেখব, যে সেই প্রয়োগগুলো অর্থাৎ দ্বিধাতব পাতকে নিয়ে আমরা যদি কোনো জায়গায় উত্তপ্ত করি, উত্তপ্ত করলে কি হবে, দুটো যে ধাতু নিয়েছে নিশ্চয়ই তাদের যে প্রসারণগুলো বা প্রসারণ গুণাঙ্ক যদি আমরা এখান থেকে দেখি আলাদা হয়ে থাকছে, অর্থাৎ একই রকম হবে না। তো যদি এখানে দেখছি আমরা কপারের তুলনায় পিতল, কার প্রসারণ গুণাঙ্ক বেশি, পিতলের হচ্ছে 19, কপারের 7, তাহলে এই যখন প্রসারিত হবে পিতলটা আয়তনে তুলনামূলকভাবে দৈর্ঘ্য বরাবর বেশি বাড়বে, তো পাতটা কি রকমের হবে, দ্বিধাতব পাতটা কিন্তু একটু বেঁকে যাবে, যার বাইরের দিকে থাকবে কে না পিতল। পিতলটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, সে একটু বেশি আয়তনে প্রসারিত হবে, আর কপারটা ভেতরের দিকে থাকবে। যদি উল্টো দিক থেকে রাখা হতো তাহলে সে অর্থাৎ যে ধাতুটার প্রসারণ বেশি হবে সে বাইরের দিকে বৃত্তচাপ বরাবর সে কিন্তু থাকার চেষ্টা করবে, এটাই হচ্ছে দ্বিধাতব পাত। তো এই দ্বিধাতব পাতটা বেঁকে গেলে বা যখনই সাধারণ তাপমাত্রায় থাকছে তখন স্ট্রেট থাকছে, এই সমস্ত বিষয়টাকে কিন্তু মাথায় রেখে আমি এই যন্ত্রটাকে দ্বিধাতব পাতকে দিয়ে অনেক প্রকারের যন্ত্রের মধ্যে কিন্তু ওর ব্যবহারটা করা হয়ে থাকে। সেই যন্ত্রগুলো কি কি না, এখানে দেখতে পাচ্ছ যে অগ্নি সংকেত, অর্থাৎ কোনো জায়গায় আগুন লেগে গেছে, সেই আগুন লেগে গেলে সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে যে রেসপন্স পাওয়ার জন্য যে যন্ত্রটা তৈরি করা হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে অগ্নি সংকেতক যন্ত্র। তো এক্ষেত্রে যন্ত্রটার মধ্যে দেখতে পাচ্ছ একটা দ্বিধাতব পাত রাখা থাকে, যে ক্ষেত্রে সাধারণত একদিকে এমন একটা ধাতু রাখা আছে যে যার প্রসারণ খুব কম, এখানে সাধারণত ইনভারকে নির্বাচন করা হয়, আর একদিকে এমন একটা ধাতু যেটা আমাদের কাছে সহজলভ্য রয়েছে এবং যার প্রসারণ গুণাঙ্ক খুব বেশি, তাহলে দুদিকে এবারে তাকে যখন শীতল অবস্থায় তা কিন্তু দৈর্ঘ্য তাদের সমান না থাকে। এক্ষেত্রে কোন জায়গায় যখন আগুন লাগেনি, অর্থাৎ যেখানে সাধারণ অবস্থায় এই যে সিস্টেমটা এখানে আছে, কোন জায়গায় এবারে আগুন লেগে গেলে এখানে টেম্পারেচার যখন বেড়ে যাবে, টেম্পারেচার বাড়লে আমরা জানি যে ইনভারের প্রসারণের তুলনায় পিতলের প্রসারণটা বেশি হবে। পিতলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখতে পাচ্ছ 19 × 10⁻⁻6, তাহলে তখন কি হবে, ইনভারের দিকে তুলনায় পিতল কিন্তু বাইরের দিকে থাকবে, ইনভার থাকবে ভেতরের দিকে, এইভাবে। এবং এর সঙ্গে লেগে থাকা যে দণ্ডটা এখানে এসে যে সংযুক্ত হয়ে যাবে, সংযুক্ত হয়ে এখান থেকে যে সার্কিটটা আমাদের করা রয়েছে, যেখানে একটা ঘন্টা, বৈদ্যুতিক ঘন্টা লাগানো আছে, সেই ঘন্টা কিন্তু এখানটায় বাজতে শুরু করবে। তাহলে যখনই আগুন হচ্ছে কোন জায়গায় অগ্নি সংযোগ ঘটে যাবে, আগুন লাগা অবস্থায়, এটা হচ্ছে সাধারণ অবস্থায় কি হচ্ছে, তাদের কোনো প্রসারণ হয়নি, দুজনেরই দৈর্ঘ্য সমান, কিন্তু আগুন লেগে গেলে যেহেতু ইনভার্টার তুলনায় পিতলের বেশি প্রসারণ হবে, সে কিন্তু পিতলটা বাইরের দিকে থাকবে, আর ইনভার তো ভেতরের দিকে থাকছে। এইভাবে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টা থেকে যখন আওয়াজ বেরোতে শুরু করবে তখন সবাই সতর্ক হয়ে যাবে। তো এই হচ্ছে অগ্নি সংকেতক যন্ত্র। ঠিক সেই রকম আরেক প্রকারের যন্ত্রতে আমরা দ্বিধাতব পাতকে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কি যে থার্মোস্ট্যাট কথাটার অর্থ হচ্ছে যে টেম্পারেচারকে ফিক্সড রাখা। তো বিশেষ কিছু সময় ধরে যন্ত্রটা চালু থাকলো, আবার হঠাৎ টেম্পারেচার যখন বেড়ে যাবে, যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে তাপ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কিছুক্ষণ আবার টেম্পারেচার ফিক্সড থাকবে। তো সেই রকম একটা যন্ত্র, যে ক্ষেত্রে আমরা সেই দ্বিধাতব পাত ব্যবহার করব, কিন্তু এক্ষেত্রে আমরা ইনভার্টটাকে রাখবো যে আউটার মোস্ট দিকে, আর পেতল রাখবো ভেতরের দিকে। তো এইরকম একটা যন্ত্র যেখানে হিটার বা কোনো বৈদ্যুতিক যন্ত্র কাজে লাগানো হচ্ছে, সাধারণত কোনো ধরো কাপড়ের জিনিসকে তোমরা হচ্ছে আয়রন করছো, সেক্ষেত্রে একটা টেম্পারেচার ফিক্সড রাখা অত্যন্ত দরকার, খুব বেশি হয়ে গেলে কাপড়টা পুড়ে যাবে। তো ইনভার্ট যন্ত্রটা যখন এবার সুইচটা আমি দিয়ে চালু করতে হলো, সুইচটাকে আমি দিয়ে দিয়েছি, সুইচ টিপে দিয়েছি, তাহলে সুইচ যখন চালু হয়ে গেল, এরপরে টেম্পারেচার উৎপন্ন হতে থাকবে এবং পরিবেশটা গরম হলে পিতল তখন কি হবে, যে দৈর্ঘ্য প্রসারণ যেহেতু তার বেশি, ও কি হবে বাইরের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এমন ভাবে বৃদ্ধি ঘটবে এই যে দ্বিধাতব পাতটা, যে ইনভার্টটা কিন্তু ভেতরের দিকে আর পিতল সবসময় বাইরের দিকে থাকবে যেহেতু তার প্রসারণ বেশি হয়েছে। তো তখন কি হবে, এই যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে যে হিটারটা কিন্তু সে যে কাজ করছিল সে বন্ধ করে দেবে। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সুইচ দেওয়া থাকলেও কি হচ্ছে, যে সুইচ আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের
সুইচটা দিয়ে রাখছি। সুইচটা দেওয়া থাকলেও কি হয়ে যাবে, সুইচ বন্ধ থাকলেও কি হচ্ছে, উত্তাপ পেয়ে কি হবে, পিতলটা যখন বেশি প্রসারিত হবে তো বাইরের দিকে থাকবে, আমরা যেটা বলেছিলাম, তখন কি হবে, বিচ্ছিন্ন হবে। এই বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আর তাপ উৎপন্ন হবে না হিটার থেকে, তো একটা নির্দিষ্ট তাপমাত্রা সেখানে কিন্তু থাকবে। আবার তাপমাত্রা কমে গেলে যখন ধীরে ধীরে শীতল হয়ে আসবে, আবার কিন্তু এ সোজা হয়ে যাবে, এইভাবে আবার সংস্পর্শ ঘটে যাবে। তো এইভাবে সংযুক্ত হওয়া অটোমেটিক্যালি সংযোগ সৃষ্টি করবে এবং বিচ্ছিন্ন হবে। এইভাবে কি করবে না, উষ্ণতাটাকে নিয়ন্ত্রণে রাখবে এই জায়গায়। তো বৈদ্যুতিক যে ইস্ত্রি বা আয়রন করার যে যন্ত্রগুলো রয়েছে তার মধ্যে, বা অন্য কোনো যদি যন্ত্র যেখানে আমাদের তাপমাত্রাকে ফিক্সড রাখার দরকার পড়বে, তো সেক্ষেত্রে এইরকম ভাবে তার ব্যবহারটা করা হয়। প্রতিবিহিত দোলক, তো আমরা এটা কিন্তু একটা অসুবিধা দূরীকরণ করছি, যে প্রতিবিহিত দোলক, যে কোনো একটা জায়গায় দোলক যে তৈরি করা থাকছে, ঘড়ির ভেতরে যে পেন্ডুলাম থাকে, অনেক সময় কি হয়, দৈর্ঘ্য বৃদ্ধির ফলে যে পেন্ডুলামের দৈর্ঘ্য বেড়ে গেলে কিন্তু টাইম পিরিয়ড তখন কমে যাবে। আমরা যে টাইম পিরিয়ডের সমীকরণ জানি 2π√L/g। তো দৈর্ঘ্য যদি বেড়ে যায়, এতটা বাড়ে না কিন্তু যদি বেড়ে যায়, দেখতে পাচ্ছ সময় কিন্তু টাইম পিরিয়ড কম লাগে, অর্থাৎ কম সময়ের মধ্যে কিন্তু একবার দোলন সম্পূর্ণ হয়ে যাবে। তখন কি হবে, যে ঘড়িটা কিন্তু ফাস্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি যে সময়ে হওয়ার কথা তার আগেই সময় হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘড়ি ফাস্ট হয়ে যাবে। তো সেটাকে প্রতিহত করার জন্য কি হয়, এর বিপরীত দিক থেকে আরেক প্রকারের ধাতুকে লাগিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু তার যে অ্যাকচুয়ালি এই যে দণ্ডটার যে ভর কেন্দ্রটাকে ফিক্সড রাখাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই ক্ষেত্রে একটা ভিন্ন প্রকারের ধাতু অন্য একটা ধাতুকে নিচের দিক থেকে উপরের দিকে বৃদ্ধি করার সুযোগ দেওয়া থাকছে। তো এই ধাতুটা যখন উপরের দিকে বাড়বে, ওভারঅল এই যে দোলকটার যে একটা ভর কেন্দ্র কিন্তু সেই পজিশনেই থাকছে। তো সেই জন্য টেম্পারেচারের টাইমের যে মেজারমেন্টটা কিন্তু আমাদের ঠিক থাকে। তো সেই প্রতিবিহিত দোলক তৈরি করার ক্ষেত্রে এখানে যদিও এটা দ্বিধাতব পাতের মধ্যে পড়ছে না, অর্থাৎ ভিন্ন একটা ধাতুকে আমরা প্রয়োগ করে এই ক্ষেত্রে করা হচ্ছে, তো সেই জায়গায় এটাকে আমরা ব্যবহার করছি। ঠিক সেরকম দ্বিধাতব থার্মোমিটারকেও আমরা তৈরি করতে পারি, যে দ্বিধাতব থার্মোমিটার যে ক্ষেত্রে আমরা দেখে থাকি একটা দ্বিধাতব পাতকে দ্বিধাতব পাতের একটা যে তার অগ্রভাগে একটা সূচক লাগিয়ে রেখে তাকে কাঁটার মতো করে ঘুরতে সুযোগ দিলে সেই কাঁটাটা স্কেল বরাবর এগোতে থাকবে। তো এইভাবে দ্বিধাতব পাতটাকে কোনো একটা চক্রাকার যে যে ধাতব খণ্ডের মধ্যে বা প্লাস্টিকের উপর তাকে সেট করে রেখে তার অগ্রভাগে একটা সূচক কাঁটা রেখে তাকে উত্তপ্ত করলে কি হবে, এই যে আউটার মোস্ট যে দিকে যে ধাতুটা রয়েছে তার প্রসারণ ঘটবে। সেই রকম প্রসারণের সঙ্গে সঙ্গে কি হবে, কাঁটাটিকে সে সরাতে শুরু করবে। তো সেক্ষেত্রে এই প্রসারণকে কাজে লাগিয়ে দ্বিধাতব থার্মোমিটার তৈরি করা হয়ে থাকছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো সঠিকভাবে জানতে গেলে তোমরা খোঁজ করবে। তো বিষয়টার মূল বস্তুটাকে আমরা এখানে তুলে ধরলাম। তো এই হচ্ছে যে তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ফলে যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি বা কাজে লাগাচ্ছি সেই ধর্মগুলোকে, এটা সেটা। এরপরে আমরা চলে আসছি যদি অসুবিধাগুলোকে। তো অসুবিধাগুলোকেও এক্সপ্লেন করবো ঠিক সেইভাবে, যে সমস্ত অসুবিধাগুলো আমরা সচরাচর যে দেখে থাকি যে সেগুলো কি কি। একটা পুরু কাঁচের গ্লাস, তাতে কিন্তু যদি গরম জল ঢালি আমরা কি দেখে থাকি, যে কাঁচের গ্লাসটি কিন্তু সহজে ফেটে যায়। কারণ কি, কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী। এই মনে করে একটা গ্লাস, এটা একটা পুরু কাঁচের গ্লাস। তো এই কাঁচের গ্লাসে যদি গরম জল হঠাৎ করে ঢেলে দেওয়া হয়, এই যে বাইরের দিকে তাপমাত্রা বেশি, তার জন্য প্রসারণ, অসম প্রসারণ ঘটে কিন্তু এটা ফেটে যাবে কাঁচের গ্লাসটা। তো এইভাবে যদি গরম জল যদি পুরো কাঁচের গ্লাসে ঢালা হয় তাহলে কি হবে, কাঁচের গ্লাসটা ফেটে যাবে। তো এটা জেনারেলি যারা চায়ের দোকানে কাজ করে তারা নিশ্চয়ই তোমাদের বলতে পারবে যে কখন কাঁচের গ্লাসটা ফেটে যায়। তোমরা দেখবে চায়ের দোকানে বা নিজেরাও যদি কোনো বাড়িতে চা তৈরি করছো, গরম চা হঠাৎ করে যদি ঢেলে দিয়েছো, তো এক্ষেত্রে এই কাঁচের গ্লাসটাকে যদি সরু করা হয়, সেই প্রসারণ, অসম প্রসারণটা কম হবে। তাহলে পুরো কাঁচের গ্লাসের পরিবর্তে আমরা সরু কাঁচের গ্লাস ব্যবহার করতে পারি। তো তাছাড়া আমরা যদি এই কাঁচের গ্লাস, এখন দেখো কাঁচের মধ্যে দু প্রকারের কাঁচ রয়েছে, একটা হচ্ছে পাইরেক্স কাঁচ আর একটা হচ্ছে ক্রাউন কাঁচ। এই পাইরেক্স কাঁচের প্রসারণটা খুবই কম। তাহলে আমি যদি কাঁচের গ্লাস কেনার সময় পাইরেক্স কাঁচের যদি গ্লাসটা আমি কিনতাম, তার প্রসারণ তত বেশি হবে না এবং সেটা টিকসই হবে। তো সেই বিষয়ে আমরা কিন্তু সতর্ক হব কোনো কিছু জায়গায়, যে আমরা কোন ক্ষেত্রে কাজে ব্যবহার করতে যাচ্ছি
সেই কাঁচের জিনিসটাকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এবং সেটা তোমাদেরকে জানতে হবে। তো এইভাবে পাইরেক্স কাঁচ ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে দেখো ধাতুর স্কেল, যে ধাতব স্কেল তোমরা দেখেছো, এই ধরনের যে ধাতব স্কেল, ধাতু মানে কি, তাপমাত্রা পেলে কি হবে, তার হচ্ছে দৈর্ঘ্য বাড়বে। যে এইটা একটা স্কেল, যে সাধারণ তাপমাত্রায় দৈর্ঘ্য ছিল, টেম্পারেচার বাড়লে কি হবে, ধাতুর স্কেলটা সামান্য হলেও তো বাড়ছে, সামান্য হলেও বাড়ছে। তাহলে এখানে যে স্কেল গুলো করা ছিল, এক্ষেত্রে স্কেল গুলো একটু একটু করে বড় হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের পার্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, কোন একটা বস্তু যার আমি মেজার করছিলাম, কোন একটা বস্তু যে ধরো একটা দৈর্ঘ্য মেজার করছিলাম, এখানে যত পার্ট দিচ্ছিল সেইটাই লিখেছিলাম, কিন্তু এখন স্কেলটা যদি বেড়ে যায়, তাহলে প্রকৃতপক্ষে স্কেলের এখানটা যেটা ধরো সাপোজ 10 দেখাচ্ছিল, এক্ষেত্রে সেই মানটা কিন্তু এখানে 10 হচ্ছে, তাহলে এখানে তাহলে 9 সামথিং ধরো 8 দেখাচ্ছে। তো এইভাবে দণ্ডটার কিন্তু দৈর্ঘ্য আমরা কম দেখব। তাহলে যে গ্রীষ্মকালে আমরা যদি ধাতব স্কেল নিয়ে কোনো জিনিস কাজ করি এবং সেই একই বস্তুর দৈর্ঘ্য যদি শীতকালে মাপ করি, শীতকালে কিন্তু বেশি হয়ে যাবে, কারণ স্কেলটা সংকুচিত হয়ে যাওয়ার জন্য তখন এখানে সংকুচিত হয়ে সাপোজ ধরো 11 দেখাচ্ছে, তাহলে সংকুচিত হয়ে গেছে, পার্টগুলো আরো গায়ে গায়ে চলে এসেছে। তো এই হচ্ছে ধাতব স্কেলকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সেখানে সম্ভবত ত্রুটি আসতে পারে। তো সেই জন্য জানি যে ধাতুর স্কেল ব্যবহার না করে আমরা সাধারণত কি কাঠের বা প্লাস্টিকের স্কেলকে ইউজ করার কথা আমরা বলে থাকি, যাতে করে যে সেই অসুবিধাটা না হয়। তৃতীয় একটা সমস্যার কথা আমরা জানি যে চুল্লি তৈরি করা, যেখানে খুব উত্তপ্ত অবস্থায় তৈরি সৃষ্টি হয়ে থাকে, সেই জায়গায় অসম প্রসারণের ফলে কিন্তু সহজে চুল্লি কিন্তু ফেটে যায়। তো সেই চুল্লি তৈরির সময় বিশেষ করে ধরো আমাদের যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিটা, যে চিমনিটাকে উপরের দিক দিয়ে গরম ধোঁয়াটাকে বের করছে, কিংবা যে ইট ভাটা যেখানে তৈরি হয়েছে, সেক্ষেত্রে যে গরম যে ধোঁয়াটাকে বের করার জন্য যে চিমনি লাগিয়ে রয়েছে, সেক্ষেত্রে তার মেটেরিয়াল কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। যে সমস্ত মেটেরিয়াল, যে সমস্ত ব্যবহার করতে হবে, তার যেন প্রসারণটা তাপমাত্রা বাড়লেও খুব একটা প্রসারণ না হয়, বা খুব একটা তাপমাত্রা কমালেও সংকোচন কম হয়, খুব কম হয়, না হলে কি হবে, সেখানটায় সেই চিমনিটা ফেটে যাবে। তো চুল্লি তৈরির সময় সেই দৈর্ঘ্যের প্রসারণ এবং সংকোচনটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে একটা বিষয় চলে আসছে যে দাঁতের মধ্যে আমাদের যখন দাঁতের কোনো সমস্যা হয়ে থাকে, দাঁতের মধ্যে কোনো যে কোনো জায়গায় পোকা হয়ে গিয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, তো তাকে যখন ফিলিং করা হয়, সে যে ডেন্টাল মেটেরিয়াল গুলো ইউজ করা হয়, একটা তাকে গলিয়ে সেই জায়গায় প্লেস করে দেওয়া হয়। তো এখন ডেন্টাল মেটেরিয়াল হিসেবে যাকে দাঁতের মধ্যে ফিলিং করা হয়েছে, মনে করো এটা তোমার দাঁত, তার এই ছোট জায়গায় এখানে ফিলিং করা হয়েছে, তো এই মেটেরিয়ালটা যদি তাপের প্রয়োগের ফলে খুব বেশি বাড়ে, আবার ঠান্ডায় খুব যদি সংকোচন হয়, তখন কিন্তু আমরা একটু যে তা অনুভূতি পেতে পারি, যার ক্ষেত্রে এটা হয়েছে সেই বুঝতেই পারবে। অর্থাৎ খুব গরম জল বা খুব ঠান্ডা জল তাকে খেতে বারণ করা হয়ে থাকে, খেলেই কিন্তু তার দাঁতের যে মধ্যে একটা সে প্রেসার অনুভব করবে, তার ক্ষেত্রে সেটা অস্বস্তির সৃষ্টি করে। তো সেই জন্য ডেন্টাল মেটেরিয়াল যেগুলো আমাদের নির্বাচন করা হয়ে থাকে, নিশ্চয়ই এই ধরনের মেটেরিয়াল নির্বাচন করা হয় যারা কিন্তু এই ইনভার জাতীয় পদার্থের মতোই হবে, যার তাপমাত্রা বাড়ালে বা কমালে প্রসারণটা কিন্তু খুব নগণ্য হবে। তো এই জন্যই এটা একটা অসুবিধার সৃষ্টি করে, যার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া দেখো রেল লাইনে ফিস প্লেট, রেল লাইন যখন কোনো জায়গায় তৈরি হয়, রেল যে ট্রেন চলাচল করে যে পাতের উপর দিক দিয়ে, ধরো দুটো পাতের মাঝে কিন্তু আমাদের গ্যাপ রাখা হয়ে থাকে। তো এই গ্যাপ কেন রাখা হয় জানো, ট্রেন যখন চলে যায় তখন গরমে তাপমাত্রা বেড়ে যায়, কিংবা গ্রীষ্মকালেও এমনিতে দৈর্ঘ্য প্রসারণ ঘটে যাবে, ঘটে গেলে তখন কি হবে, যদি ফাঁক না থাকে তখন ট্রেন লাইনটা কিন্তু উপরের দিকে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এভাবে উঠে যাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। কিন্তু যদি ফাঁকা রাখা থাকে, তাহলে সেই গ্যাপটা পর্যন্ত এমন ভাবে তারা নিজেরা ভরাট করবে যাতে করে ট্রেন উল্টে যাওয়ার চান্স থাকে। তো এই যে ফাঁকা রাখা হয়, এই ফাঁকাটাকে থাকলে তো আর তার যে সংযোগটা দৃঢ় হচ্ছে না। তো এই জায়গায় আমরা তাকে জানি পাশ দিক দিয়ে ফিস প্লেট যুক্ত করে দেওয়া হয়, এখন রিভেট করে দেওয়া থাকছে, দিয়ে দুদিকে দুটো ফিস প্লেট এইভাবে তার সঙ্গে সংযুক্ত করা থাকে। তো না হলে কি হতো, ট্রেনের যে পাতগুলো দৈর্ঘ্য বৃদ্ধি করলে সে তো আর মাটির দিকে যাবে না, সে উপরের দিকে উঠে পড়তে পারে, তখন কিন্তু ট্রেন উল্টে যাবে। তো এইরকম ট্রেন লাইনের মাঝখানে, রেলগুলোর মাঝখানে আমাদের ফিস প্লেট যুক্ত করতে হয় এবং ফাঁকা রাখতে হয়।
এটা একটা অসুবিধা সৃষ্টির জন্য আমাদেরকে তাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক সেই রকম লোহার বা কোনো ইস্পাতের যখন ব্রিজ তৈরি করা হয়, কোন একটা ধরো ব্রিজ, এই ব্রিজটার ভেতর দিক দিয়ে ট্রেন চলাচল করবে, এটাকে কিন্তু দু প্রান্ত কিন্তু আমরা দৃঢ়ভাবে গেঁথে এখানে ভরাট করে দিতে পারবো না। কারণ কি, এই যে লোহার ব্রিজে লোহার প্রসারণ ঘটবে, তো সেই জন্য কি করা হয়, একদিকে শক্ত করে গেঁথে দেওয়া হয়, একদিকে কি করা হয় যে তার উপর লোহার কোনো একটা গোল বল বা যে এর উপর ডাম্বেলের উপর বা পাতের উপর রোলারের উপর তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে যখনই দৈর্ঘ্য প্রসারণ ঘটবে, ওই যে গড়িয়ে বৃদ্ধি পেতেও সাহায্য করবে। কিন্তু দুপাশে যদি আমরা গেঁথে দিই তখন বৃদ্ধি হবে না, দৈর্ঘ্য প্রসারণকে আটকে থাকতে পারবে না, তখন কি হবে, ওখানে ফাটিয়ে দেবে। তো এইভাবে লোহার বা ইস্পাতের যে সেতুর দুদিকে কিন্তু আমাদেরকে ইট গেঁথে দেওয়া হয় না, এক জায়গায় দিকে ভালো করে তোমরা খেয়াল করবে, একদিকে যদি গাঁথা থাকছে তো অন্যদিকে ওপেন রাখা আছে। তো এই হচ্ছে একটা অসুবিধা। এরপরে আরেকটা অসুবিধা দেখো, যে বৈদ্যুতিক বাল্বের মধ্যে যখন এই একটা বৈদ্যুতিক বাল্ব, এর মধ্যে এই যে কাঁচের মধ্য দিয়ে যখন তারগুলোকে পাঠিয়ে এর মধ্যে ফিলামেন্ট তৈরি করতে যাচ্ছি, তো এক্ষেত্রে এই তারের সঙ্গে কাঁচের যেখানে সিল করা হয়ে থাকে, এই সিল করা অংশতে ফেটে যাওয়ার চান্স থাকে। যখন বাল্বটা গরম হয়, এটা যদি ধরো কপার নিয়ে থাকি, এটা যদি কাঁচ নিয়ে থাকি, তাহলে দেখো তাদের প্রসারণ গুণাঙ্কটাকে ভালো করে খেয়াল করে দেখো। কাঁচের প্রসারণ গুণাঙ্ক যদি 9 বা 3.2 হয় আর কপারের হচ্ছে 17, এত যে ডিফারেন্সের জন্য এখানে কিন্তু ফেটে যাবে। তো সেই জন্য কি করা হয়, কাঁচের মধ্যে কোন তারকে সিল করার ক্ষেত্রে কোন তার বেশি উপযোগী, অর্থাৎ কাঁচের প্রসারণের সঙ্গে যার প্রসারণ সমান, দেখতে পাচ্ছ যে প্লাটিনামের প্রসারণ আর কাঁচের প্রসারণ প্রায় সেম, 9 × 10⁻⁶। তো সেই জন্য কাঁচের সঙ্গে যখন কোনো ধাতুর সিল করা হয় কপারের পরিবর্তে এটাকে যে প্লাটিনামকে নেওয়া হয়ে থাকে, প্লাটিনামকে প্রেফারেন্স দেওয়া হয় তাকে সিল করার ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তুটা ছিল। এইগুলো খুব একটা কঠিন নয়, তোমরা বিভিন্ন বই পড়ে সেইগুলো সলিউশন দিতে পারবে। তো এখানে যখনই তোমরা কোনো প্রশ্নের উত্তরকে লিখতে চাইবে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লাইনের মধ্যেই তোমরা লিখবে যে দৈর্ঘ্য প্রসারণ জনিত বা কঠিনের আয়তন প্রসারণ জনিত একটা সুবিধা বা একটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এইগুলো। তো সেটাকে লিখে তারপরে কিন্তু উত্তরটা তোমরা এক্সপ্লেন করবে, তাতে করে কি হবে, নাম্বার পেতে তোমাদের সুবিধা হবে।